নমস্কার সবাইকে। বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছোট গল্প কালনাগ। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। ভবতোষ চোখের সামনে স্পষ্ট দেখতে পেল আত্মহত্যা। আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই সমাধানের, পরাজয় মোচনের। সমস্ত রাত ছটফট করেই রাত কাটতার, যদি না শেষ রাত্রের দিকেই চাঁদ উঠত পিত পণ্ডু। চাঁদ দেখে তার আশা হলো একবার এই বুঝি আকাশ ছিঁড়ে যাবে। বন্য চিৎকার আর না দেখতে দেখতে সে তার সমস্ত নিয়ে আগুনে অঙ্গার হয়ে উঠবে। তার সমস্ত অর্থ, তার লজ্জা, তার দৈন্য, তার সাহসহীনতা, তার এই অনর্থক্য। কিন্তু আজকের চাঁদ আতঙ্কের চাঁদ নয়, ঘুম পাড়াবার চাঁদ। একটু ঘুমোলেই না হয় ভবতোষ। কাল তো আত্মহত্যা করবে, চাঁদের বৈমুখ্য আজকে তার নালিশ না করলেও চলে। ভবতোষ সত্যি সত্যি ঘুমিয়ে পড়ল। অন্তত খানিকক্ষণের জন্যে ভুলল যে কাল তাকে আত্মহত্যা করতে হবে। ভুলল 3 দিন ধরে আধপেটা খাচ্ছে, 7 দিনের উপর সে ঘুমোতে পারছে না, 1 মাসেরও উপর পরনে তার একটা আস্ত কাপড় নেই। ভুলল সংসারের যে চিনির পাট নেই, জুতোর হাঁটান যে বোঝানো হয়ে যাচ্ছে না। কয়েকদিন আগে একমাত্র লেখবার টেবিলটা যে পড়াতে হয়েছিল কয়লার অভাবে। ভুলল তার অসহায় স্ত্রী, অসহায়তর শিশুগুলি। ভুলল সে স্কুল মাস্টার। সংকল্পের উত্তাপের দরুন তাড়াতাড়ি ঘুম ভাঙল ভবতোষের। দিনের আরম্ভটি কেমন যেন নতুন লাগলো। নতুন লাগলো সুধার কর্কশ কস্য কণ্ঠস্বর অনেকক্ষণ শোনা গেল না। তার অগণিত অভিযোগের তালিকা, তবে কি ঘটেছে কিছু অভূতপূর্ব। শোঁকা যাচ্ছে কি উনুনের ধোঁয়া। ভবতোষ নেমে এলো তক্তপোষ ছেড়ে। নিচের মেঝের উপর গড়াচ্ছে এখনো শিশুগুলি। সুধার জায়গাটা শুধু ফাঁক। যেখানে ঘুম মানে বিস্মরণ, সেখানে এত ভোরে উঠবার মানে কি? আর উঠলেই যদি নিজেকে সে জানানো দিচ্ছে না কেন? ছাদ নেই, ভবতোষ তাই খুঁজল একতলাতেই। কোথাও সুধার ঠিকানা পাওয়া গেল না। রান্নাঘর থেকে কলতলা কতটুকুই বা জায়গা। ঘুরে ঘুরে বাড়ি বাড়ি ভবতোষ দেখতে লাগলো, কোথাও সুধা নেই। হঠাৎ তার চোখে পড়ল সদরের খিল খোলা। একটা চুড়ির ফলা ভবতোষের বুকের মধ্যে যেন দাগ কেটে দিল। তবে কি সুধা ঘরে নেই? দরজা খুলে গলির মোড় পর্যন্ত ব্যস্ত হয়ে সে ঘুরে এলো। একটা ঝাড়ুদারিনী ছাড়া দ্বিতীয় স্ত্রীলোক দেখা গেল না। ভবতোষ কি পাগল না অসৎ যে স্ত্রীলোককে অসতী ভাববে? নিশ্চয়ই আছে কোথাও বাড়ির মধ্যে। সদরের খিল দেওয়া নেই, মানে দিতে ভুলে গিয়েছিল। ফিরল ভবতোষ, ঢুকলো শোবার ঘরে। ছেলে মেয়েগুলো তেমনই ঘুমে, কিন্তু ওদের মা কোথায়? চেঁচিয়ে ডাকা যায় না, তবু ডাকলো দুবার সুধা বলে। তক্তপোষের তলাটা শুধু দেখতে বাকি ছিল, তাও দেখল। বাইরে যদি বা গেছে, নিশ্চয়ই সেটাকে বাইরে বলে না, ফিরে আসবে এক্ষুনি, রোদ উঠবার আগেই। কিন্তু তাকে না বলে প্রায় রাত থাকতে সদর খুলে সে বাইরে যাবে, সেটাই বা কোন দিশি? রোজই যায় নাকি এরকম? কোনো কিছুর হদিশ রেখে গেছে নাকি, বা রেখে গেছে কিনা ভবতোষ খুঁজতে লাগলো ব্যস্ত হাতে। তক্তপোষে তার তোষকের তলাটাই হচ্ছে সুধার চিঠিপত্র রাখার জায়গা। উল্টে পাল্টে কোনো খেই পেল না কিছুর। শুধু সুধার নিজের বালিশের নিচে চাবির গোছাটা পড়ে আছে। বুকটা কেঁপে উঠল ভবতোষের। চাবি যখন নেয়নি আঁচলে বেঁধে, তখন সে বুঝি আর ফিরে আসবে না। চাবি দিয়ে ভবতোষ সুধার হাত বাক্সটা খুলে ফেলল। যা ভেবেছিল সে, সুধা আর নেই। সুধা তার হাতের 2 গাছি সোনার চুড়ি হাত বাক্সে রেখে গেছে। এই 2 গাছি সোনার চুড়ি সুধার শেষ আভরণ।
আর বাকি যা কিছু ছিল কাগজের টুকরোর পর্যবসিত হয়ে জঠরের আগুনে ভস্ম হয়ে গিয়েছে। দুই গাছে রেখে দিয়েছিল সেই আয়ত্তের চিহ্ন হিসেবে, তত নয় যত একটা কিছু বড় রকমের বিপদ শৃঙ্খলার হাত এড়াতে। যদি বোমা পড়ে, কলকাতায় তাদের চলে যেতে হয় শহর ছেড়ে, তবে এই দুগাছি সোনার চুড়ি হয়তো তাদের কিছু দূরে পথ দেখাবে। তাই সব সময় হাতে রাখেও তাতে হাত দেয়নি সে কোনো দিন। সে চুড়ি দুগাছা আজ তার হস্তচ্যুত। কি মানে দাঁড়ায় এর? স্পষ্ট, অবারিত। সুধাই গেছে আত্মহত্যা করতে, ভবতোষের আগে, ভবতোষকে কলা দেখিয়ে, তার পতিব্রতির বজায় রাখতে। উদ্ভ্রান্তের মতো ভবতোষ রাস্তায় বেরিয়ে গেল। ছেলেমেয়েরা ঘুমোচ্ছে, ঘুমোক, যতক্ষণ না জানতে পারে ক্ষুধার দংশশলা। কোথায় যেতে পারে সুধা? কোথায় আবার? গঙ্গায় নিশ্চয়ই। এখন জোয়ার এসেছে গঙ্গায়, আর সুধা সাঁতার জানে না, সন্দেহ কি? বেশি দূর নয় গঙ্গা। গলি থেকে বেরিয়ে ডান দিকে খানিকটা গিয়েই মোড় ঘুরলেই প্রায় ছুটতে ছুটতে ভবতোষ পৌঁছলো গঙ্গার ঘাটে। এ ঘাট থেকে ও ঘাট ভিড় জমেছে পালতোলা নৌকোদের। কোথাও সুধার উদ্দেশ্য পাওয়া গেল না, না ঘাটে না জলে। ভীষণ হৃদবল মনে হতে লাগলো ভবতোষের। নিরাশ, নিরুৎসাহ। সে পারল না আগে মরতে, পারল না বাঁচিয়ে রাখতে তার আত্মহত্যার ইচ্ছা। ফের ফিরতে হয় বাড়ি। কে জানে, হয়তো ফিরেই দেখতে পাবে সুধাকে। গঙ্গা থেকে স্নান করে বাড়ি ফিরেছে ভিজা চুলে, উনুন ধরিয়েছে, কিন্তু তারপর রাঁধবে কি? চাল কই? তবু সে ফিরেছে এই লাল শানটি লালন করেই। ভবতোষ এদিক ওদিক ঘোরাঘুরি করলো, দেরি করলো খানিকক্ষণ, যেন ফিরতে সময় দিল সুধাকে। হয়তো মন থেকে আত্মহত্যার ইচ্ছাটাকেই তুলে ফেললেই সুধাকে ফিরে পাবে সে। হঠাৎ এই জনপ্রবাহকে ভালো লাগলো তার। ভালো লাগলো রোদের প্রথম ঝাঁঝ, খানিক পরে ফের মেঘলা হয়ে যাওয়া। সুন্দর বলে মনে হলো সুধাকে। তার শরীরের ঘামটি মনে হলো তাকে এক টানে এক লাবণ্যের রেখান্ধন। মৃত্যুর থেকে মুখ ফিরিয়ে আনতেই স্বাদ হলো সুধাকে স্পর্শ করে। বাড়িতে যে চমক দেখাবে বলে সে আশা করেছিল, তা দেখলো ছোট দুটোর কান্না আর বড়টা রুদ্ধশোক গম্ভীর্যে। বড়টা মেয়ে সাবিত্রী, বয়স 10। ছোট দুটো ছেলে, সবে শেষ, সর্বশেষটা 3 বছরের। মাঝখানে দুটো কাটা পড়েছে। কি মা, কোথায়? ভবতোষ জিজ্ঞাসা করলো সাবিত্রীকে। বাহ, তোমারও তো একসঙ্গেই গেলে। তোমরা সঙ্গেই তো মা ফেরার কথা। কি যে বলিস, আমি তো গেছিলাম তাকে খুঁজতে, কোথাও পেলাম না। সাবিত্রী স্তম্ভিত হয়ে রইল। ছোট দুটো খানিক থেমে আবার উচ্ছে টান তুলল। সবার ধারণাই ছিল বাবা আর মা একই সঙ্গে ফিরে আসবে, কিন্তু বিপদের এমন চেহারাটা তারা কল্পনাও করতে পারেনি। একটা হতবুদ্ধিকর ঘটনা। কোথায় যাবে, কি করবে ছেলে মেয়েগুলো, কি প্রবোধ দেবে, কিছুই কুল কিনারা করতে না পারে না ভবতোষ। আর এটা এমন একটা হইচই করার ঘটনা তো নয়, ঢাক পিটিয়ে রাষ্ট্র করাও যায় না। মৃতদেহ না পাওয়া পর্যন্ত কেউ বিশ্বাসও করবে না আত্মহত্যা বলে। মুখে যাই বলুক, ঢোল পিটাবে মনে মনে। তার চেয়ে গলায় দড়ি বেঁধে সিলিকের কড়ায় ঝুলে থাকলেও যেন এমন কেলেঙ্কারি হতো না, একটা প্রমাণের আরাম পেত অন্তত। কাউকে বলাও যায় না, তবে কি ব্যবস্থা করবে এই ছেলে পিলেগুলোর? কি খেতে দেবে তাদের? স্কুলেই বা সে যাবে কখন? তারপর জোগাড় হয়েছে সন্ধ্যায় একটা নতুন টিউশনি, তারই বা কি হবে? সর্বত্র রাষ্ট্র না করেই বা কি উপায়? সূর্য মুহুর্মান হয়ে এলো পশ্চিমে, তবু সুধার দেখা নেই। অঙ্কের মাস্টার কাশীনাথ বাবু পাড়ায় থাকেন, তারাই বাড়িতে ছেলে মেয়েগুলোর খাওয়া হলো এক গলা। তবুও একটা অজুহাত জুটেছিল তাদের অদৃষ্টে, ভবতোষ অভুক্ত। হয়তো সেই একই অজুহাত। কিন্তু কাল কি আর শূন্য হাড়ির খবর সে চেপে রাখতে পারবে? কিন্তু কালকের মধ্যেই সুধার মৃতদেহ খুঁজে পাওয়া যাবে না। সন্ধ্যের টিউশনিটা যে খোয়া যাবে এই ভবতোষের দুঃখ। ছাত্রের বাপ ভীষণ কড়া। 5 মিনিট দেরি হলেই মাইনে কাটবার ভয় দেখায়। গোটা একদিন কামাই করলে বরখাস্ত করবে। কোনো কিছুই তো সুধার অজানা নয়, শুধু টিউশনিটাই বা কেন? তার অবোধ ছেলে মেয়ে, তার অযোগ্য স্বামী, তার ছন্নছাড়া সংসার। বাড়িতে বাতি জ্বলবে কিনা ভবতোষ ভাবছিল। দেখল কে এসেছে গলি দিয়ে, নির্ভুল মেয়ে ছেলে। পরনে খাটো ফেঁসে যাওয়া নোংরা কাপড়,
পাড় আছে কি নেই চোখে পড়ে না, হাত গাল সব খালি, এক হাঁটু ধুলো, যেন দাঁড়াতে পারছে না এমন তার দশা। হাতে আবার একটা পুঁটুলির ভার। ভবতোষ বেরিয়ে এলো রোয়াকের উপর। সুধাই তো, সত্যি কি যে হতে পারে সুধার। নিঃশ্বাস নিতে নিতেই কিছুই ভেবে উঠতে পারল না ভবতোষ। কাছে এলে শুধু জিজ্ঞাসা করলি, এ কি? সুধা বলল, চাল। চাল? যেন ভবতোষ কোনো দিন নামও শোনেনি ও জিনিসের। হ্যাঁ, 2 সের চাল পেয়েছি। সুধা হাসল। অসীম ক্লান্তির মাঝেও যেন জয়ের একটু স্পর্ধা আছে লেগে, যেন বহু দূর পথ পার হয়ে ভিক্ষে করে কুড়িয়ে এনেছে, এমনই মনে হলো ভবতোষের। বললে, পেলে কোথায়? কন্ট্রোলের দোকান থেকে। রাত থাকতে গেছি আর ফিরেছি সন্ধ্যায়। তোমরা না জানি কত উতলা হয়েছ। সুধা হাসলো অন্তরের সচ্ছলতায়। কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম চাল না নিয়ে বাড়ি ফিরবো না কিছুতেই। তাই মাঝখানে দোকান বন্ধ হয়ে গেলেও লাইন ছাড়িনি। কত ধাক্কাধাক্কি, কত ধস্তাধস্তি, তবু টলিনি এক পা। মাথার উপর তুমুল এক পশলা বৃষ্টি পর্যন্ত হয়ে গেল। 16 ঘন্টা দাঁড়িয়ে থেকে পেলাম তবেই এই 2 সের। উফ, আমি তো কত লোকের ঈর্ষার বক্ত, কত লোকই তো কিছু পাইনি। তারা দাঁড়িয়েছিল আমার পেছনে, পুরুষের লাইনেও তাই। আমিও নিলুম, আর বললে ফুরিয়ে গেছে। কিন্তু এমন একটা বিশ্রী পোশাকে গিয়েছিলে কেন? হাত পা খালি, পরনে মাথায় দেওয়ার ঘোমটা, ধুতি, গায়ে জামাটাও নেই বুঝি? ভবতোষ বিরক্তি হয়ে আনন্দ ঢাকবার চেষ্টা করলো। বস্তির ঝি না সাজলে কি দাঁড়ানো যায় কন্ট্রোলের লাইনে? দিগ্বিজয়িনীর মতন চালের পুঁটুলি নিয়ে সুধা বাড়ির মধ্যে চলে গেল। মাকে ফিরে পেয়ে ছেলে মেয়েগুলির তোলা তখনও থামিনি। গলির মুখে ভবতোষ দেখতে পেল একটা পুরুষ মূর্তি। দ্বিতীয় দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, গলিতে ঢুকবে কি ঢুকবে না। শেষ পর্যন্ত ঢুকলো, আর এগিয়ে এলো না, বা এলো কিনা ভবতোষের বাড়ির দিকে। আধা বয়সী, কিন্তু যেন ঠিক ভদ্রলোকের পর্যায়ে পড়ে না। যদিও গায়ে একটা ছেঁড়া ও কুচকোনো চীনে সিল্কের পাঞ্জাবি। দাড়ি কামায়নি কতদিন। চুলগুলিতে চিরুনির আঁচড় নেই। চাহনিটা কেমন যেন ঘোলাটে, অপরিচ্ছন্ন। এদিক ওদিক চেয়ে অত্যন্ত ভয় ভয় লোকটা জিজ্ঞাসা করলো, এ বাড়িতে একটা মেয়ে ছেলে ঢুকেছে এক্ষুনি? মুহূর্তে ভবতোষ রুক্ষ হয়ে গেল। বললে, হ্যাঁ, কেন? কিভাবে যে বলবে কিছুই ঠিক করতে না পেরে আগন্তুক বললে, তাকে আমার দরকার। দরকার? রাগে কঠিন হয়ে উঠল ভবতোষের গলা। তাকে আপনি চেনেন? হ্যাঁ, না, ঠিক চিনি না তাকে। লোকটা আমতা আমতা করতে লাগলো। ভবতোষ ফোনা তোলার সাপের মতন বিষিয়ে উঠল। আরও 2টি গলি ছেড়ে দিয়ে সুরি থানার কাছে থামের তলায় আপনার চেনা জিনিস পাবেন। যান সেখানে। এটা বস্তি নয়, গেরস্থের বাড়ি। যাকে ঝি ভেবে কিছুই পিছু নিয়েছেন, সে ঝি নয়, ভবতোষের স্ত্রী। লোকটা যেন তবু এক কথায় চলে যেতে অপ্রস্তুত হলো। দমনা করছে, ঘুরঘুরো করছে। কেলেঙ্কারি বাঁধাবেন না বলছি। ভালোই ভালোই বেরিয়ে যান গলি থেকে, নইলে পাড়ার লোক জড়ো হলে ঘাড়ের উপর মাথাটা আপনার সোজা থাকবে না বলে রাখছি। আমি অভুক্ত আছি বটে, কিন্তু পাড়ার আর সবাই আমার মতন অত নিস্তেজ হবে না বললেই বিশ্বাস। মরবে তো বটেই, পুলিশও ধরিয়ে দেবে। আমারই ভুল, মাপ করবেন। লোকটা আবার সস্পষ্ট চোখে তাকায় চারপাশে, তারপর চলে গেল। কারোর সঙ্গে একটা কিছু উত্তেজিত বচসা হচ্ছে এমনই আভাস পেয়ে সুধা তাড়াতাড়ি বেরিয়ে এলো রোয়াকে। বললে, সে লোকটা এসেছিল বুঝি? কে লোকটা? আপাতমস্তক জ্বলে গেল ভবতোষের। সেই চীনে সিল্কের পাঞ্জাবি পরা ভদ্রলোক। ভদ্রলোক? এরই মধ্যে গাঢ় পরিচয় হয়ে গেছে দেখছি। কী যে বলো তার ঠিক নেই। তাকে তাড়িয়ে দিয়েছ বুঝি? সুধা যেন কণ্ঠস্বরে তাকে খুঁজছে। না, তাকে আমার খাট ছেড়ে দিয়ে নিতে হবে। ভবতোষের গলার আওয়াজে কুৎসিত করে তুলল, ওটা বদমাইশ, তোমাকে ভেবেছে বস্তির ঝি। তা যা খুশি ভাবুক, কিন্তু আমি তো তাকে ডেকে এনেছিলাম। কাছাকাছি বোমা পড়লে ভবতোষ শত চমকাত না। বললে, তুমি ডেকে এনেছো? কেন জানতে পারি? 4টি ওকে খেতে দেব বলে। ও আমার সামনেই ছিল, পুরুষের লাইনে। আমার নেওয়ার পর প্রায় সঙ্গে সঙ্গে দোকান বন্ধ হয়ে গেল, আর ও আমার চোখের উপর মাটিতে পড়ে ভেঙে গেল টুকরো টুকরো হয়ে। বললে, বাড়িতে বসে আছে সবাই চালের প্রত্যাশা করে, সে গেলে তবে উড়ুন ধরবে। তবু তো স্ত্রী পরিবারকে একবেলা আধপেটা সে খাইয়েছিল, কিন্তু নিজে সে উপোস করে আছে প্রায় 4 দিন।
পাছে ওদের ভাগে কম পড়ে তাই মিথ্যে করে বলতো যে বন্ধুর ওখানে তার নিমন্ত্রণ, কিন্তু 4 দিনের উপোসের পর নিমন্ত্রণের কথা নাকি আজ সে কিছুই বলতে পারবে না। তাই আমি ওকে বলেছিলাম, চলুন আমার ওখানে, অন্তত ভাত খাবেন আপনি পেট ভরে। প্রথমটা বিশ্বাস করেনি, পরে বিশ্বাস করলেও রাজি হতে পারেনি। স্ত্রী পুত্রের জন্য চাল না নিয়ে নিজে গিয়ে ভাত খাবে লুকিয়ে, হয়তো যন্ত্রণা হচ্ছিল, কিন্তু জঠরের যন্ত্রণা তার চেয়েও ভয়ানক। আহা, তাড়িয়ে দিলে তুমি? সুধা গলা বাড়িয়ে তাকালো এদিক ওদিক। আস্তে আস্তে একটা তীব্র ঘন উষ্ণ গন্ধ ভবতোষকে আচ্ছন্ন করতে লাগলো, যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এক্ষুনি, চোখ ঠিকরে বেরিয়ে পড়বে। না, ও কিছু নয়, শুধু উনুনের ধোঁয়া। নমস্কার।